লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। রাফি হোক, সে হাসনাত আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। আমরা অবাক হয়েছি যাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে জীবন দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আওয়ামী লীগ মুক্ত করেছি, সেই ছাত্র সংগঠন যখন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়। এদিকে দুপুরের পরেই শুরু হলো সমন্বয়কদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। এদিকে এই সংঘর্ষের মধ্যেই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ এবং আসিফ। বলা হচ্ছে এই সুযোগের অপেক্ষায় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাইস, দেখতে পাচ্ছেন দুই উপদেষ্টা আসিফ এবং নাহিদ পদত্যাগ করার সাথে সাথে কিন্তু জনগণ তাদেরকে গণধোলাই দিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। ছাত্রলীগ কিংবা ছাত্রদল নয়, সমন্বয়কদের গণধোলাই দিয়েছে তাদের একটি গ্রুপ। প্রথমত ছাত্রলীগ ও ছাত্রদলের উপর দোষ চাপালেও পরবর্তীতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে। বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে, এমনটা আভাস পাওয়া যাচ্ছে। নতুন ছাত্রদের যে দল, সেই দলে কে নেতা হবেন কে হবেন না, এরকম নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ মারামারি শুরু হয়েছে। নেতা হওয়ার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের মধ্যে, এমন খবর গণমাধ্যমে এসেছে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না। আওয়ামী লীগের কপাল চান কপাল হয়ে গেল। রীতিমধ্যে ইন্ট্রো দেখে বুঝতে পারছি আজকের ভিডিওটা কি টপিক হতে চলেছে। সন্দেহ আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর একটা ব্যাপার। বর্তমান বাংলাদেশের ভয়াবহতা এই অবস্থা নিয়ে আপনাদের মন্তব্যকে পুরোপুরি যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে ইন্ট্রোর সকল ভিডিও একাধারে আপনাদেরকে দেখানো হবে। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, আমরা সরাসরি প্রতিবেদনটি দেখবো। তার আগে ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। চলুন আমরা ভিডিওটি দেখি। আন্দোলনের সময় সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো। তোমরা বিশেষ করে রাফিকেই বলবো, তুমি চট্টগ্রামের পদঘাত কোটাও এখানে ছিল না। এখানে চট্টগ্রামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মসূচিগুলো তোমরা বাস্তবায়ন করছো, আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি। তাহলে কোন দুঃসাহস দেখিয়ে কাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো? আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা অবশ্যই রাফিকের জবাব দিতে হবে। এ যদি জবাব দিতে না পারে আমরা মনে করব সে যে জুলাই আন্দোলনে ছিল আমাদের সবার সাথে যে পরামর্শ করে আমরা সকলে পরামর্শ করে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম, যে জুলাই আন্দোলনে যেমন চট্টগ্রামের পদঘাট সে চিন্তা না, আমাদের থেকে পরামর্শ নিয়েই আমরা সকলে মিলেমিশে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম। এখনো সে চট্টগ্রামের যে এখানে রাজনীতি, চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা বলে থাকে, এখানে বীরদের জন্ম হয়, এই বীরদের মন মানসিকতা এর বুঝার মতো সেই এখতিয়ার এখনো তার হয় নাই। তাকে আমরা বলবো, সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে, সে চট্টগ্রাম থেকে তার বাড়ি যে নেত্রকোনা সে সেখানেই ফিরে যাক। চট্টগ্রামে এসে যদি কেউ চট্টগ্রামের এখানে যারা স্থানীয়রা আছে, চট্টগ্রামের আহতরা আছে, চট্টগ্রামের যেই মূল আন্দোলনকারীরা আছে, আমাদের যে নারী সহযোদ্ধাবৃন্দ আছে, তাদের প্রতি যদি কেউ বৈষম্য করে তাদেরকে অবমূল্যায়ন করে, আমরা বলবো সে রাফি হোক, সে হাসনাত আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। তবু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে তারা যে চট্টগ্রামের যেই মূল আন্দোলনকারীরা আছে তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে একটি বিকৃত গৃহীত একপাক্ষিক কমিটি ঘোষণা করলো।
এই প্রেক্ষিতে আমরা এখানে সাংবাদিক বৃন্দ আছে, আমাদের সহযোদ্ধা বৃন্দ এখানে আপনারা দেখে থাকবেন, একেবারে যারাই আছে এখন হয়তো কেউ টাকা দিলে অনেক টুকাইকে কিশোর গ্যাংকের মতো, এরা ডট গ্যাংয়ের মতো এখানে কালচার আবার কায়েম করতেছে। আমরা কিন্তু ডট গ্যাং কিশোর গ্যাংকে আবারও পুনর্বাসন করার জন্য আমরা জীবন দিনে রক্ত দিই নাই। ওই জায়গা থেকে আমাদের জুলাই আন্দোলনের এখানের মূল প্রত্যেকটা এখানে প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দিয়েছিল, আমাদের ডানে বামে পেছনে সবাই কিন্তু এখানে উপস্থিত, সবাইকে আপনারা চিনেন। ওই জায়গা থেকে আমি একজন চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম দক্ষিণ জেলার যাকে আহ্বায়ক করা হলো আমি চট্টগ্রামের আন্দোলনে, আমি তাকে কখনো চট্টগ্রাম জেলার আন্দোলনে আমি কখনো দেখি নাই। চট্টগ্রাম উত্তরের আহ্বায়ক করা হলো, এই আন্দোলন কিন্তু গোপনে হয় না, এই আন্দোলন ওপেনে হয়েছে। আমি যারা এই কমিটি দিছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো, সেই একটি বক্তব্য দিছে, কোথাও গিয়ে স্লোগান দিছে, আমাদেরকে একটা বক্তব্য স্লোগানের ভিডিও, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে জীবন দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আওয়ামী লীগ মুক্ত করেছি। সেই ছাত্র সংগঠন যখন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন আমাদের লজ্জায় কান কাটা যায়। আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন, তারা জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে, আবু সাইদ মুগ্ধদেরকে বুকে ধারণ করে, ওয়াসিমদেরকে ধারণ করে তারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমরা যা দেখেছি আমাদেরকে আশাহত করেছে। আমরা মনে করি যদি বাংলাদেশের কোন ছাত্র সংগঠন ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হতে চায়, তাহলে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। তাই আমরা বলবো, কুয়েটে যে নেককার হামলা চালানো হয়েছে, সেই হামলার নেতৃত্বে যারা ছিল, সেই হামলার নেতৃত্ব যারা দিয়েছে, এই হামলার সাথে যারা জড়িত ছিল, সবাইকে অনতিবিলম্বের মধ্যে, আজকের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বাংলাদেশের মধ্যে যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তাদের করুণ পরিণতি বরণ করতে হবে। আমরা যারা ছাত্রলীগের মতো হয়ে উঠতে চাইবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সব সময় রাজপথে প্রস্তুত আছে এবং থাকবো ইনশাআল্লাহ। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টে যে নির্মম অত্যাচার, যে নির্মম নিপীড়নের মধ্য দিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, সেই নির্মম নির্যাতন ও নিপীড়ন আবারও ফিরে আসছে। ভাই ও বোনেরা, এই নিপীড়নের শুরু হয়েছিল যখন এই দেশের মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে হামলা জায়েজ করা হচ্ছিল, যখন বিশ্বজিৎকে হত্যা করা হচ্ছিল, যখন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন যুক্তি দেখিয়ে এই ধরনের হামলাগুলোকে জায়েজ করার চেষ্টা করা হয়েছে। আমরা বলে দিতে চাই, 5 আগস্টের পরের বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতার জান ও মাল হারাম হবে। কারো জান ও মালের ক্ষতি করার অধিকার কারণে আমরা 5 আগস্টের জাহিলিয়াতের বাংলাদেশে ফেরত যাব না। এই মাসে হাজারেরও উপরে ছাত্র জনতা, আমাদের ভাই ও বোনেরা অহেতুক শহীদ হন নাই, তাদের রক্তের দায় আমাদের উপরে। যে কেউ পুনরায় আবারও ছাত্রলীগের মতো বিভিন্ন পন্থায় নিজেদের হামলাকে জায়েজ করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা কারোর সাথে আপোষ করব না। আপনারা জানেন 5 আগস্টে ফ্যাসিবাদী সরকার পতনের পরে বিভিন্ন ভাবে তারা পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি বাজ বিচার ছাড়াই বিভিন্ন সংগঠনে তারা জায়গা করে নিচ্ছেন। আমরা সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধা হিসেবে আমরা আমাদের আন্তরিক জায়গা থেকে তাদেরকে বলতে চাই, আপনারা অবিলম্বে আপনাদের সংগঠনগুলোকে 5 আগস্টের পরবর্তী ছাত্র জনতার আদর্শে, জনগণপন্থী আদর্শে দীক্ষিত করুন। 5 আগস্টের পূর্বের রাজনীতি থেকে বেরোয় আসুন। স্ট্যাম্প, লাঠি, রামদার রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা আমরা করেছি। এই রাজনীতি আমরা আর ফেরত আসতে দিব না। আমাদের জীবনের উপরে আমরা শপথ নিয়েছি, দরকার হলে
আমরা আমাদের জীবন দিয়ে আরেকটা জুলাই ঘটায় হলেও বাংলাদেশে আমাদের প্রতিজ্ঞা রক্ষা করবো ইনশাআল্লাহ। যাদের হাতে কলম থাকে তারা কারা? ছাত্র। সুতরাং সন্ত্রাস আর ছাত্রদের পার্থক্য অস্ত্র এবং কলম। যেখানে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আপনারা যেখানেই দেখবেন কেউ লাঠি সোটা অস্ত্র নিয়ে আসছে, আপনারা সেখানেই সাথে সাথে তাকে সন্ত্রাসী হিসেবে তাকে প্রতিরোধ করবেন, সেখানেই তাকে প্রতিরোধ করবেন, তাকে ধরে প্রশাসন এবং থানায় দিবেন। কোন বিশ্ববিদ্যালয় কলেজে কেউ অস্ত্র হাতে ঘুরতে পারবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের উপরে উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা দীর্ঘদিন ছাত্রলীগের আপনারা নৃশংস এবং হিংস্র রাজনীতি দেখে এসছেন। আমরা সেই জায়গা থেকে মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির কথা শুনলে তাদের ভিতরে একটা আতঙ্ক ভয় আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যারা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনারা এমন ছাত্র রাজনীতির উপহার দেন যেন শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির প্রতি মুগ্ধ হয়, ছাত্র রাজনীতির প্রতি আকৃষ্ট হয়, দলীয় দাসত্ব এলেজির ভিত্তিতে ছাত্র রাজনীতি করেন। কিন্তু আপনারা যদি ঠিক আবারও ফেসিবাদী আওয়ামী লীগ ছাত্রলীগ স্টাইলে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবির্ভূত হন, আমরা বলে রাখছি সাধারণ শিক্ষার্থীরাদেরকে সাথে নিয়ে কিন্তু এই ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। ছাত্রলীগের যে পরিণতি হয়েছে আপনাদেরও সে পরিণতি হবে। লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। ভাই আজকে হরতাল? আজকে তো হরতাল ভাই। ভাই হরতাল আজকে? ভাই আজকে তো হরতাল। আপনারা করেন সমস্যা নাই। লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। কেমন আছেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়। প্রফেসর ইউনূস আয়নাঘর পরিদর্শন করলো না। ওই পরিদর্শনের পর সোশ্যাল মিডিয়াতে যতগুলো আয়নাঘর নিয়ে পোস্ট টোস্ট হয়েছে না, ভিডিও টিডিও আসছে, সবগুলোতে যে আওয়ামী লীগাররা এই জাউরারা হারি একদের উপহাস করেছে, বলছে এটা নাটক, বলছে স্ক্রিপ্ট দুর্বল, অভিনয় দক্ষতার অভাব, কত কিছু কথাবার্তা। আয়নাঘর নিয়ে প্রকাশিত ভিডিওর নিচে এমন অগণিত কমেন্টস, হাসি ঠাট্টা ট্রল, বড় বড় মেইন স্ট্রিম মিডিয়ার ফেসবুক পেজে এই সমস্ত ভিডিওগুলোতে আসছে, এগুলোতে হারি একটা ভরপুর। এটা নিয়ে কাজ করছে ওয়াসাদ সিস্টার্স, অ্যানালাইসিস করছে, ডকুমেন্ট করছে। এইটা সাহেব একটু দেখান না কারা কারা ওই প্রোফাইলগুলো থেকে হারিয়াক দিছে, একটু দেখান, দেখেন, একটু দেখে রাখেন। জাউরাগুলোকে দেখবেন না, বাংলাদেশে জাউরা তো বাম্পার ফলন হয়েছে, কিছু জাউরা দেখে রাখেন। সবচেয়ে বিভৎস ঘটনা হচ্ছে ওরা আইডেন্টিফাই করছে 47% রিয়েল প্রোফাইল যারা হারিয়াক দিছে। ইউরোপে একটা আইন আছে হলোকাস্ট ডিনায়াল। হলোকাস্ট কি জানেন তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা ইহুদিদেরকে নিয়ে চেম্বারে ঢুকায় আগুন দিয়ে পুড়ায় মারতো লক্ষ লক্ষ। নাজিরা হলোকাস্ট করলে সেটাকে গাল গল্প বলে। এটাই ফ্যাসিবাদ, এটাই ফ্যাসিবাদের চরিত্র। আপনি এদের কখনো স্বাভাবিক সমাজে চলতে দিতে পারবেন না, তাহলে সমাজ টিকবে না। কারণ এদের মধ্যে ন্যায় অন্যায় বোধ বিবেকের বোধটা ধ্বংস হয়ে গেছে। এদের সমাজে ইন্টিগ্রেট তখনই করা সম্ভব যদি অনুশোচনা করে মাপ চায়, আর এটার সাথে করবে না। এদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনার চিহ্ন দেখছেন? নাই তো। ঠিক আছে, ফেয়ার এনাফ। ফ্যাসিস্ট যেহেতু একটাই ভাষা বুঝে, আমরা সেই ভাষায় ফ্যাসিস্টদের সাথে ডিল করবো, সেই ভাষায় যে ভাষা আমরা 32 নম্বরকে ডিল করছি, ঠিক একই ভাষায়। আওয়ামী লীগের তীর্থভূমি ধ্বংস করার শর্ত এই অনুশোচনাহীন আওয়ামী লীগারদের অবদান। আমরা কোনো আওয়ামী ফ্যাসিস্ট সাইকোপ্যাথকে সমাজে থাকতে দেব না। মাত্র কয়েকদিন আগের গণহত্যার কথা অস্বীকার করে। এরা মানুষ? এদের আপনি মানুষের মর্যাদা দিতে চান? এদের আপনি গণতান্ত্রিক অধিকার দিতে চান? গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত হতভাগ্যের স্ত্রীকে রোজা ভাঙ্গায় ধর্ষণ করে যে হাসিনার পুলিশ একবার না বারবার এই ভয়ঙ্কর ইতিহাস সামনে আসতেছে, সেই সময় বাংলাদেশে বসে হারি এক দেবে আর আমরা এটা মাইনে নেব? স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করতো এই আলেম হাসিনার পদক পাওয়া পুলিশ। শোনেন, তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। বাচ্চারা তোদের টুঙ্গি পাড়া উড়াই দেবো, আমি শপথ নিলাম। ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলবো। দে দেখে কত হারি এক দিতে পারিস। জাউরার সাথে ডাবল জাউরমে করা হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকারি, এটা দীর্ঘমেয়াদে লিজ নেওয়া। এই লিজ বাতিল করে অধিগ্রহণ করে ফেলা উচিত। লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিজ বাতিল করে দিতে হবে। এটা ধানমন্ডি 32 নম্বরের জন্য প্রযোজ্য। আমরা এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। এদের পশ্চিমে অ্যাসাইলাম নেওয়ার রাস্তা যেন বন্ধ হয়ে যায়, আর যারা পশ্চিমে আছে তারা যেন আওয়ামী লীগের হয়ে জিন্দাবাদ দিতে না পারে। নিষিদ্ধ সন্ত্রাসী দলের সদস্য হিসেবে এদের যেন দেশে ফিরে আনা যায়, আর এদেরকে বিচারের মুখোমুখি করা যায়। দেখেন, ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা, আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আবার পিএইচডি করেছে। কি রকম জাউরা এগুলো সেটা দেখেন, শুনেন। ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা, 1 নম্বরে আমি খুন করতাম, দিস গোইং টু লাইফ। 1 নম্বরে আমি খুন করতাম ওই একে, কি বলে, ইলিয়াসকে। ইজ অ্যানাদার ট্যালেন্টেড
but very deeply rooted within the wrong process. And this Hassanat guy. ওরে বাংলাদেশে ফিরে আসতে হবে। আগে থেকে আমেরিকায় আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে। আমেরিকায় যারা আছেন তারা ব্যবস্থা নেবেন। বেশি এক্সাম্পল লাগবে না, মোটামুটি 20-25টা এক্সাম্পল তৈরি করতে পারলে এরা প্যাকেট হয়ে যাবে। এরা ভিতর দিন ওই যে কইছে না হার্ডিং মজুমদার অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ করবে, ওই মুখেই মারিতম ওরা। আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে, এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। হার্দিক মজুমদাররা তো জুলাই আগস্টে আমাদের সাথে অস্ত্র হাতে যুদ্ধ করেছিল, সাথে ছিল পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগ, এমনকি আর্মি পারছে আরে নাই। ওরা ওই একটা অস্ত্র নিয়ে ওরা যুদ্ধ লড়তে পারবে, আমরা পরাজিত হইতে পারি, মেনে নিলাম আর কি। যদি সব বাকশালী হয়ে যায়, ওদের চামড়ার বন্দুক আছে না, ওটাতে বাতাসের গুলি মারে, টার্গেট বরাবর না হইলেও অসুবিধা নাই, ফাঁকে মারলেও নাকে লাগবে, শিওর শট। হৃদয় সাহেব বুঝা দেন, বন্দুকের গুলি ছুড়ে দেন। শুনিস হার্দিক, মুলা লাগবে, মুলা পাঠামু আর পচা গরু খা কিছুদিন, দেখ পারিস কিনা আরামজাদা। আওয়ামী লীগারদের ফেসবুক প্রোফাইল দেখলে ব্লক করবেন, ওদেরকে ওদের বাবলের মধ্যে আটকায় ফেলেন, দেখবেন না ওদের পোস্ট, ইন্টারাক্ট করবেন না ওদের পোস্টে, ওরা শুকায় মরবে। আমরাই দেশের 95% মানুষ, ওদের এইভাবে বিচ্ছিন্ন করে দিলে ওরা শুকায় মরবে সোশ্যাল স্পেসে। ইউটিউবে আনসাবস্ক্রাইব করবেন যদি ওদের চ্যানেল টেনেল থাকে। আরেকটা বিষয় যে পুলিশের ইউনিফর্ম তো বদলাইতেছেন না, ভালো, কিন্তু পুলিশের লোগো বদলাইতে হবে, যে লোগোর মধ্যে নৌকা আছে অভিষেকের। কিভাবে পুলিশ লীগ বানানো হয়েছে সেটার অডিও ক্লিপ ফাঁস হয়েছে, শুনে নেই যে বেনজির হারামজাদার কথা শুনেন। আমেরিকার স্যাংশন পাওয়া কোটি লোকে আছে, বের করেন, শুনেন। জি স্যার, আপনি আপনার বক্তব্য কন্টিনিউ করেন স্যার প্লিজ। থ্যাংক ইউ। তো আমরা ওই দিকে যাই। থ্যাংক ইউ সো মাচ। আমি তো যে তরুণ কথা তো দিই, আওয়ামী লীগ আমাদের রিক্রুটমেন্ট হয়েছে, এগুলো কিন্তু সব পুলিশ ভেরিফিকেশন করে রিক্রুটমেন্ট করা হয়েছে, ঠিক আছে। যে কারণে এই ক্ষমতা এসে কিন্তু 7 থেকে প্রচুর লোককে তারা পুলিশের ট্রেনিং থেকে বাদ দিয়ে দিচ্ছে। কেন বাদ দিচ্ছে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা আমাদের সময়, আমি যে কদিন ছিলাম বা তার আগেও আওয়ামী লীগের আমলে আমাদের জানা মতে মানে ওই ভিন্ন মতাদর্শ কোনো লোকজন সহজে ঢুকতে পারে নাই, বিকজ এগুলোকে সব আগে পুলিশ ভেরিফিকেশন করে এরা কে কোন মতাদর্শে সেগুলো নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হয়েছে। এটা আপনার জানার জন্য। এই জন্য কিন্তু কালকেও কোথায় পরশুদিন কোথায় কথা বলছিলাম, তারা বলছিল যে এরকম লোকজন বলে যে এটা বেনজিরের বাহিনী, ঠিক আছে। এবং পুলিশে কিন্তু এরা বিশ্বাস করে না, এরা খুন করে ক্ষমতা আসছে, আবার এরা কিন্তু পুলিশকে বিশ্বাস করে না। যদিও এই মুহূর্তে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে, ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে। ওই যে আপনার 2008 সালের আগে 9 সালের আগে যারা রিক্রুট ছিল পুলিশে, তাদেরকে সামনে নিয়ে আসছে, এইভাবে লোকজনকে সামনে নিয়ে চালানোর চেষ্টা করছে। কিন্তু বেসিক্যালি কিন্তু তারা পুলিশকে বিশ্বাস করে না। তারা মনে করে যেগুলো আওয়ামী লীগের সমর্থক, পুলিশ ইন্টার বাহিনী আওয়ামী লীগের সমর্থক। আর আমি মনে করি যে এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তো আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করার ঐতিহ্য ইতিহাস আছে। আপনারা জানেন যে আপনার 25শে মার্চ কাল রাত্রে তো যে অ্যাটাক গুলো হয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, এবং তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সপক্ষে প্রথম গুলি বর্ষণ তারাই করেছে কিন্তু আকারদের বিরুদ্ধে। তো ওখান থেকে কিন্তু এদের এই বাহিনীর ঐতিহ্য আছে, প্রো আওয়ামী লীগ ঐতিহ্য বা প্রো লিবারেশন ঐতিহ্য আছে। এবং কন্টিনিউয়াসলি মাঝখানে যদিও অনেক বছর আওয়ামী চেতনার যারা বিরোধী তারা ক্ষমতায় ছিল তাদের লোকজন ঢোকানোর চেষ্টা করেছে, বাট এন্ড অফ দি ডে আমি মনে করি এখনো এই প্রো লিবারেশন বা প্রো এল ফোর্স, এই ফোর্সের মধ্যে সদস্য এই ফোর্সের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। তো সেই আস্থা থাকতে হবে, আমার মনে আস্থা থাকা ভালো। এবং এন্ড অফ দি ডে দেখবেন যে এরাই আপনার একসময় সহযোগী হয়ে দাঁড়াবে আর কি। এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগিতা আপনারা পাবেন। আমি চেষ্টা করছি পুলিশ বাহিনীর সদস্যদের যারা আপনারা জানেন যে প্রচুর লোকজন তো যখন 5ই আগস্টের পরে প্রচুর পুলিশের সিনিয়র অফিসাররা কর্মস্থল ত্যাগ করে গেছে, আর আসে নাই। আর প্রায় 300-350 অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে, মানে তাদের ডিউটি থেকে প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে। এবং করে তারপরে এই যে গ্যাপ, এই গ্যাপে তারা ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে, অনেকে রিটায়ার করছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে। তখন এটা ভঙ্গুর অবস্থা, এটা এই বাহিনীর। আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য। এটা আমি করে যাব, যাতে করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে। আর রিগার্ডিং দলীয় প্রোগ্রাম, এটা মাননীয় প্রধানমন্ত্রী দেবেন, নেত্রী দেবেন, যেটা প্রোগ্রাম দিবেন যেটা ওখান থেকে আসবে সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে, বলবৎ করতে হবে। তবে বলবৎ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মুন্সিয়ানা। যেমন ওই যে এটা করতে গিয়ে তো অনেক প্রায়োগিক ক্ষেত্রে অনেক সমস্যা উদ্ভব ঘটতেছে, আমি জানি, বিভিন্ন সময় আমার সঙ্গে কথা বলে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের স্থানীয় পর্যায়ে সেগুলো মোকাবেলা করে এই পুলিশকে রাহুমুক্ত করতে হবে। যারা রাহুমুক্ত করার কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, বুঝছাও? কারা করতেছে নাম কইলাম না, কিন্তু আমরা সব জানি। পুলিশের নেতৃত্বকে শান্তি মতো কাজ করতে দিবেন। যারা নানা ধান্দায় চুগলি কাটতেছেন পুলিশের নেতৃত্বের বিরুদ্ধে সাবধান করে দিতেছি, ভাইজান আপনাদের সকলের আমল নামা করলে আছে আমার কাছে। আমি সুনাপটিদের পিছে লাগি না, এটা আমার স্বভাব বিরুদ্ধ, কিন্তু পুলিশের সংস্কারের যে ধারা শুরু হয়েছে, যেটা আমরা দেখতে পারতেছি, সেটাকে নেতৃত্ব শূন্য করে বাধা সৃষ্টি করতে চাইলে তার ছাড়া হবে না, সাবধান হয়ে যান। যারা পুলিশের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে চুগলি কাটতেছেন, শুনলাম প্রফেসর ইউনূস স্যার নাকি চুগলি কাটতে গেছিলেন, সত্য নাকি? হ্যাঁ, স্যারের পাঠা দিয়ে আপনাদের আমল নামা দিব, চাপা মাইর দিয়ে দিব কলে, তাই সাবধান হয়ে যান। এই বান্দা জিন্দা আছে। আর হ্যাঁ, ওই যে আঙ্কারে যে পুলিশ সদস্য ছিল না, ওই যে
ওই যে ছত্রভঙ্গ করছিল, কাউরে না পিটায়, কাউরে না মেরা, ওটা খুঁজে পাওয়া গেছে। নাম রিয়াদ হোসেন, ডেমরা পুলিশ লাইনে। দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলো, তখন আসলে জনমুখে আর কি অনেকজন অনেকভাবে আমাদেরকে প্রশংসা করতেছে, এবং আমরা চাই যে বাংলাদেশ পুলিশ যেমন জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে, আমরা তাদেরকে আরো সেই আস্থাটুকু আনতে পারি যে আমরা যাতে ভালোভাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গড়তে পারি। এখন ভাইরাল হলো, বন্ধু বান্ধব, তারপরে সহকর্মী যারা আছেন, আত্মীয় স্বজন, পরিবার, সবাই আসলে আমাকে নিয়ে গর্ববোধ করছেন। আমিও চাই যেন আমি আমার দেশের জন্য কিছু করতে পারি। আরে ভাই, মন তো বললো না এই রিপোর্ট দেখে। ওর বাড়ি কোথায়? বাবা মাকে এই মা, যেই মা এই সোনার ছেলের পেটে ধরছে, তাহলে তো আমাদের সম্মান জানাতে হবে, তাহলে সালাম দিতে হবে না। তো এই ছোটখাটো রিপোর্ট না, বড় রিপোর্ট চাই। আর হ্যাঁ, ওকে বিভাগীয় পুরস্কার দেওয়া হোক, পুলিশ পদক দেওয়া হোক তারে। এবার আসেন হারাদানকারী আফসোস লীগের আলাপে ফিরে আসি আবার। যারা জুলুমকে অস্বীকার করছে, যারা উপহাস করছে, তাদের ক্ষমা নাই। আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়ি, সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে। যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করত, এবং তারা যখন তাদের কাজে দিয়ে গমন করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত। যুগ বদলায় কিন্তু জালিমরা বদলায় না, ওই একই আবরণ নিয়ে ফিরে আসে বারবার। আর পবিত্র কোরআনেই বলা আছে কি করতে হবে, কোনটা আমাদের করণীয়, আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে। তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন, কিভাবে তাদের এই সাহসটা তৈরি হইল? কারা এই সাহস তৈরিতে ভূমিকা রাখলো? আসেন সেটা বুঝে দেখি। 5ই আগস্টের পর আমরা দেখছি সমস্ত অর্গানাইজ শক্তি কেন্দ্র যেগুলো ছিল, যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো, আর্মি, এরা আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিল। প্রথমে আশ্রয় দিল আর্মি সারা দেশের ক্যান্টনমেন্ট গুলোতে, তারপরে জাতীয় স্থানীয় পর্যায়ে বিএনপি, জামাত, কিছু নেতা, এমনকি পুলিশ ডিজিএফআই নিরাপদে সীমান্ত পার করে দিল। আর্মির হেফাজত থেকে পালায় গেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব। কাউকে এর জন্য দায়ী করা গেছে? করা কেন করা যায়নি? ওয়াকারের বিরুদ্ধে কিছু বললে হুক্কা হুয়া শুরু করে দেয় ডিজিএফআই এর পেইড এজেন্টরা। ওয়াকারের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করে নাই। হ্যাঁ, খারান আইসানি, আমি না ঘোড়ায় আসবো। ডিজিএফআই ভালো, খুবই ভালো। বয়ান দেয় ডিজিএফআই নাকি একাই গুম করে না, আরো সবাই করেছে, তাই ডিজিএফআই অত খারাপ না। আর ডিজিএফআই ভালো, খুবই ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসে, তাই না? যে আর্মি চিফ 5ই আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে, হাসিনার বোনজামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে, যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে, যেই শহীদের শরীরে বেধা 66% গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে। আমার কথা না, জাতিসংঘের কথা। সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে। হে খোদা, আমারে উঠায় না, হয়তো দড়ি ফেলাও, গায়ে উঠে যায়। এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে? এই বয়ান যারা বলে তারা কার প্রেরণক? এই বয়ান যারা বলে তারা কার পুতুল? তাদের কি নাচায় আমরা জানি, ছাগল নাচে খুঁটির জন্য। আর এই খুঁটিটা কি সেটাও আমরা জানি। বাংলাদেশে হাসিনার পলায়নের সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে? এটা বুঝলে আমরা সব রাজনীতি ফকফকা করে বুঝতে পারবো। আসেন সেটা বুঝে দেখি। সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদি। আন্দোলন, বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে নিজেই, প্রমাণ, অনুমান না। তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না, ভারতের মোদিকে এখানে মামলায় ঢুকাবে। মোদির আরো সমস্যা আছে। বিএনপি সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায়, সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায়। মোদিকে এটার জবাব দিতে হবে তো, ইন্ডিয়াকে রাষ্ট্র হিসাবে এটার জবাব দিতে হবে তো। হাসিনাকে তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিচ্ছে ইন্ডিয়া? আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি। হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে। আমরা করি নাই, প্রচার ইউনুস করে নাই, প্রচার ইউনুসের প্রশাসন করে নাই, করছে থার্ড পার্টি জাতিসংঘ। এইটার কোনো যদি কিন্তু নাই, এর সে সলিড এভিডেন্স হয় না। বাংলাদেশের আদালতে বেইজ্জতি, এটা মোদি ঠেকাইতে চায়। এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি। কিভাবে ঠেকাবে? একটাই রাস্তা আছে, প্রফেসর ইউনুসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া। প্রফেসর ইউনুসকে বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে। এইখান থেকে পাইছে সাহস, আবার আগের গৌরব, আবার হেডম নিয়ে আমরা আসতেছি। টাকা পয়সা তো আছেই, সবাই কিনে ফেলবে, এই হইতেছে প্ল্যান। সেই জন্যই আগাম নির্বাচন, দ্রুত নির্বাচন, এই সমস্ত আলাপ তিস্তানিয়া প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি? দ্রুত নির্বাচন আর প্রফেসর ইউনুসের দ্রুত বিদায়, এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট করে। আপনারা বুঝা হোক না বুঝা হোক, ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিছেন। এই ব্যাগেজ আমরা মাইনে নেব না, কোনোদিন মাইনে নেব না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই। ইতিহাস সাক্ষী, 1990 3 জোটের রূপরেখা রাখে নাই। তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি, বিচারপতির বয়স বাড়ায়। এরা ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারে। বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না, সে কোনো সংস্কার করতে দিতে চায় না। নির্বাচন হইলে সবকিছু করে ফেলবো, এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো, যে প্রেমিকার সামনে এসে তার সাথে প্রেম করার জন্য যা কিছু বলে সবকিছু মিথ্যা। ওই মিথ্যা কথা বলতেছে তারা। প্রেমিকার সামনে উত্তেজিত প্রেমিক এসে যা যা বলে না, বিএনপি তাই বলতেছে নির্বাচনের জন্য। কোনোটা রাখবে না, সে কোনো সংস্কারও করতে দিতে চায় না। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে বলে জনগণ ঠিক করবে। আরে বাবা, জনগণ কেমনি ঠিক করবে? গণভোট করে তো গণভোট করেন এখন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সেটা তো করতে দিতে চান না। সামনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন? আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণ করবে, কিভাবে করবে সেটা তো বলতে হবে। জনগণ তো একটা বিমূর্ত জিনিস, মানে আপনি একটা ধোঁয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা। এই সরকারের নাকি ম্যান্ডেট নাই।
সংবিধান সংস্কারে তো বিএনপির ম্যান্ডেট থাকবে, সে 2/3 মেজরিটি পাবে কিভাবে জানে? পাবে না তো। তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে না। তখন বলবে আমরা কিভাবে পাল্টাবো, আমাদের তো মেজরিটি নাই। তারপরে প্রশ্ন থাকে সে কি সংবিধানের মূলনীতি পাল্টাতে পারবে যদি মেজরিটি 2/3 মেজরিটি পায়ও? পারবে না। কারণ যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে, শপথ দিবে, সেই সংবিধানের মূলনীতিকে সে পরিবর্তন করতে পারবে না। নির্বাচন হইলে কোনো বিচার হবে না, আপনারা লিখে রাখতে পারেন। মোদি আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে। ওই সংবিধানে থাকবে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র। সেইটা আমাদেরকে এত রক্তের পর, বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাইনা নিয়ে যাইতে হবে। মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে। তাদের যে আমরা পাইরা ফেলতে পারছিলাম, সেই সুযোগ হেলায় আমরা হাতছাড়া করে ফেলবো। কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতায় আসুক। কে আসবে আমি জানি না, যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে ফেলবে। প্রফেসর ইউনূসের সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে, বাইরে এসে আর এক কথা বলে। প্রফেসর ইউনূস দিছে চাপা মাইর, ওস্তাদের মাইর শেষ রাতে। কইছে আপনারা যা চান লিখে দেন, কোন সংস্কার চান, কোনটা চান না, কোনটা আংশিক চান, কোন সংস্কারই চান না, সেটা লিখে যা চাইবেন। আমাদের তো কোনো এজেন্ডা নেই, সবাই মিলে যেতে চাইবেন, শুধু সেটাই আমরা করবো। তবে আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো কে কি চাইছিলেন। আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কারকে, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই। এটা কোনো গোপন জিনিস না, এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য। আপনি বলেন আমি কোনটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা একটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এটা এই দলের, তারা বলেছেন কোনটার প্রতি সম্মতি, অথবা আমরা সবটার প্রতি আমরা একমত হলো, আমরা একমত হতে পারি, আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি, অথবা এইটাতে আমরা রাজি না, এটা আমরা ধরতে চাই না, হতে পারে। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো, জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কি আছে। বিচার ব্যাস মুখে এখন তালা। এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে অ্যাকাউন্টেবিলিটি কারে বলে, দায় নেওয়া কাকে বলে। এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন, জটিল। এরা ছেলের হাতের মোয়ানা। এতদিন ভালসুনদের সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন। এবার প্রফেসর ইউনূসের সাথে খেলতে গেছে, বুঝেছে প্রফেসর ইউনূস একাই খেলে দিছে একটা কথায়। রাজনৈতিক দলগুলোকে বলি, কোনো বিশেষ দলকে উদ্দেশ্য করে বলতেছি না, সবাইকে বলতেছি, বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ। ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। আপনি যত বড় রাজনৈতিক দল হন না কেন, কোনো লাভ নাই। পিনাকির আপনি হুতে ফেললেও আপনি বেচবেন না, পিনাকি হইতে যাবে কিন্তু আপনি বেচবেন না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করতে দেবে না, ফুল স্টপ। প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন, বিপ্লবী সরকার গঠন করেন। জন আকাঙ্ক্ষা সেইটাই, এই বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার্ম আছে ততদিন। 5ই আগস্টের পরে যে সুযোগ আমরা হারাইছিলাম, সেই হারানোর সময় আবার ফিরে আসছে। এই মুহূর্তে আবার হারায় যাওয়ার আগেই বিপ্লবী সরকার গঠন করেন। দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে, তাকে ধারণ করেন। বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দেবে, সবাই নির্বাচন করছে, দ্রুত নির্বাচন দিয়ে দেবে। বিপ্লবী সরকার গঠন করে 1 মাসের মধ্যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে, আপনারা নির্বাচন করেন সেখানে। সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে। নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙে দিয়া সেই নতুন সংবিধানের অধীন নির্বাচন হোক। আপনারা সবাই উৎসবের সাথে সেই নির্বাচনে অংশ নেন। আমি ব্যক্তিগতভাবে চাই প্রফেসর ইউনূস জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন। তিনি যেন রাষ্ট্রপতির পদকে অলঙ্কৃত করেন। তিনি আসলে অলঙ্কার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য। আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না। বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য প্রফেসর ইউনূসের অভিভাবকত্ব আমাদের দরকার। ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না। আমরা এক কঠিন জটিল সন্ধিক্ষণে দাঁড়ায় আছি, একদিকে ভয়, অন্যদিকে সম্ভাবনা। যারা সত্যকে বিকৃত করছে, ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে, তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি, তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিছে। কিন্তু ইতিহাস সাক্ষী, জুলুম কখনো টেকসই হয়নি, জুলুম কখনো টেকেনি, জালেম কখনো টেকেনি। প্রত্যেকটা ফ্যাসিস্ট শক্তির শেষ আছে, আর সেই শেষ তারাই ডেকে আনে যারা সত্যকে মুছে দিতে চায়। আমাদের করণীয় একটাই, হাসিনা আর তার দোসরদের বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের ন্যায়ের ভিত্তি পুনর্নির্মাণ করা। আমাদের রাজনীতি কোনো আপোষের রাজনীতি হইতে পারে না। আমাদের লক্ষ্য একটাই, ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা। আমরা জানি এই পথ সহজ না, বাধা আসবে, কিন্তু এই লড়াই শুধু রাজনীতির লড়াই না, এটা আমাদের অস্তিত্বের লড়াই। প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা দেখছি। এই মুহূর্তটা আমরা হারাইতে পারি না। আমাদের সাহসী হইতে হবে, সংগঠিত হইতে হবে। এই লড়াই শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে না, এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই। এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, একটা ন্যায়ের বাংলাদেশ গড়ব, একটা ইনসাফের বাংলাদেশ গড়ব, একটা মানুষের বাংলাদেশ গড়ব। ইতিহাস আমাদের দিকে তাকায় আছে। আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত? ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, দেশের অবস্থা সম্পর্কে আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন কি দেখালাম, এবং এই প্রতিবেদনটি দেখার পর আপনাদের মন্তব্যগুলো কি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। এবং ছোট করে রিকোয়েস্ট থাকবে, আপনাদের কমেন্টের ভিত্তি করে কিন্তু অনেক নতুন নতুন ডিসিশন হতে পারে বাংলাদেশের। সন্দেহস অবশ্যই কোন দলটি বাংলাদেশে বর্তমান সময়ে অবস্থান করলে এবং যাদের হাতে ক্ষমতার চাকা গেলে তারা সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারবে বলে মনে হয়, সেটাও আমাদের কর্মসূচি দিন। আজকে এই পর্যন্তই। চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।